অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৮২। ধানমন্ডিতে বাংলাদেশের শীর্ষ নেতাগোষ্ঠী, শিল্পজীবী ব্যবসায়ীদের বাস, যেখানে টাকা পকেটে থাকা ওয়ালেট টিস্যুর মতন। নাকে সর্দি এলে একটা নোট বের করে নাক মুছে ডাস্টবিনে ফেলা ব্যাপার। তারই পাশে মোহাম্মদপুর বস্তির অভুক্ত পেটের চো চো আওয়াজের রোল, মাটিতে গড়াগডি খাওয়া নোংরা হাড্ডিসার শরীরগুলো, গ্রামের খেতে দিন ২ লিটার ঘাম ঝরিয়ে ফসল ফলানো কৃষক পায় না ন্যায্য মূল্য, কিন্তু ধানমন্ডিওয়ালাদের সিন্ডিকেটে বাজার গরম। খেটে খাওয়া আরেক শ্রেণীর মানুষের জন্য আধা কিলো আলু ১ টুকরো রৌপ্য। ধানমন্ডিওয়ালাদের কারখানায় পুড়ে কয়লা হওয়া শ্রমিকের পরিবার পায় না শ্রমিকের জানের মূল্য, অথবা শ্রমজীবীরা বেঁচে থাকতেও পায়নি ন্যায্য পারিশ্রমিক। এ সময় সাম্যবাদের জয়গান গাইতে ইচ্ছে করে চট করেই, যেভাবে গেয়ে উঠতেন কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাব তারে নিচে ফেলে দিলে ঠেলে, চোখ ফেটে এলো জল। এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে কোনো অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অবস্থা যুদ্ধরত অবস্থার চেয়ে বেশি ভয়াবহ হয়। বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিও এই নীতি এড়াতে পারেনি। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পুনঃসংস্করণ প্রায় অসম্ভবের মতন হয়ে উঠেছিল। রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি, তার উপর ভারতে থাকা শরণার্থীরা ফিরলে আরও সংকট বাড়ল। আওয়ামী সরকারের দুর্বল নেতৃত্ব, অধিপত্য বিস্তারের নেশা, অদক্ষতা আর খুবই ভালো পর্যায়ের দুর্নীতি আকাশ ফুঁড়ে ওঠার জোগাড় হয়েছিল। চারদিকে হাহাকার ও দুর্নীতি সমানুপাতিক হল। হাসাকার যত বাড়ছে, আরেক শ্রেণীর মানুষের দুর্নীতিও সমান বা অধিক হারে। এসব দেখতে দেখতে জাভেদ আমির কেমন ক্লান্ত হয়ে উঠলেন। সে সময় ঘটনাক্রমে কমিউনিস্ট পার্টি বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করলেও একসময় তারা বাকশাল ছেড়ে দিল। হতে পারে তারা টের পেয়েছিল যে বঙ্গবন্ধু তার অদক্ষ, অনৈতিক শ্রেণীগত অধিপত্য বিরাজমান রাখতে বাকশাল গঠন করেছে, যা গরিবকে কবরে নিচ্ছিল, সুযোগসন্ধানী দুর্নীতিবাজদেরকে আকাশে তুলছিল। এই শ্রেণী শোষণ কমিউনিজম মানে না। স্বভাবতই তারা আবারও নিজেদের বামপন্থী চেতনায় ফিরে গেল। বিরোধ তৈরি হল তৎকালীন সরকার ব্যবস্থা ও গণতন্ত্রের সাথে। জাভেদ আমির কলেজ ছাত্র থাকাকালীন দেশে দুর্ভিক্ষ এল। সাল ১৯৭৪ মার্চ। সরকার বলেছিল এই দুর্ভিক্ষের কারণ তখনকার এলাকাগত বন্যা ও জনসংখ্যা বৃদ্ধি, কিন্তু বিশ্লেষকেরা এটা মানতে নারাজ। অবশ্য এর পেছনে তাদের একটা যুক্তি আছে। তারা দেখেছে সে বছর দেশে এলাকাভিত্তিক যথেষ্ট ফসল ফলেছিল, কিন্তু তা মজুতকরণে যে ব্যবস্থা গ্রহণ দরকার তা করা হয়নি। বরং তখন সরকার নিজেকে গদির সাথে শক্ত করে আটতে ব্যস্ত। যেমন ভারতের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে দেশের সম্পদের ভাগবাটোয়ারা, চোরাচালান, বাজার দুর্নীতির কারবার জেনেও পদক্ষেপ না নিয়ে প্রশ্রয় দিয়ে দল ভারী করা। আবার যা মজুদ ছিল তাও দুর্ভিক্ষপীড়িত মানুষ হাতে পাচ্ছিল না। এর একটা কারণ আছে। বাজার তখন বড় শ্রেণীর হাতে। খাটে গরিব, তার অধিপতি উপরমহল শ্রেণী। আম জনতার হাত খালি। বড় শ্রেণীর মানুষ হতে গেলে দুর্নীতির বিকল্প নেই বললেই চলে। সুতরাং যাদের হাতে বাজার পণ্য তারা একটু দুর্নীতি করবেই। এক্ষেত্রেও করল। গরিবের ক্ষুধার্ত পেট ও এক মুঠো চাল ভাতের আশায় হাতে ধরে রাখা খালি টিনের থালাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা শস্য ও পণ্য কালো বাজারে বেচাকেনা করল। এসব সময় কমিউনিজমকে বড় মনে পড়ে। কেননা কমিউনিজম এই সমাজ ও রাষ্ট্রের এই রোগের ওষুধ হিসেবেই তো গঠিত হয়েছে। জাভেদ আমির আর পরিণতি ভাববার সময় পেল কোথায়? এই দুর্ভিক্ষ, মানুষের হাহাকার, নতুন তথাকথিত স্বাধীন দেশের নাটকীয় মঞ্চ তাকে বামে ঠেলে দিল। এই বামে সে সমাজতন্ত্র দেখেছিল, যে দিকের নীতি অন্তত শ্রেণীকে এক করে। বড় শ্রেণী, ছোট শ্রেণীর নীতির কবরের নাম সাম্যবাদ, যেখানে গরিবের পেটেও সেই খাবার এবং ততটুকু খাবার পড়ার কথা যা বড়লোকের পেটে পড়ে। জাভেদ আমির যুদ্ধ শেষে একটু নিস্তেজ হয়ে পড়লেও সেটা কদিন পর পরিবর্তিত দৃষ্টিকোণ হিসেবে আবার ফিরল। গণতন্ত্রের সরকার ব্যবস্থাকে ঘেন্না করার রোগে ধরল তাকে। সমাজতন্ত্রের উল্লেখযোগ্য অপকারিতাকে একপাশে সে বহুবছর ছুটেছে সাম্যবাদের পেছনে। পরিশ্রমী শ্রমিকদের ঘাম ও গরিবের পেটের ক্ষুধার মূল্য চাইতে চাইতে সংসার জীবনে আসতে তার বয়স হয়েছিল ৩১। জয়নাল আমিরের সাথে তার সম্পর্ক এক জটিল রূপ নিয়েছিল। দুজনই দুজনের কর্মকাণ্ডকে বাধা দেবার চেষ্টা করেনি। দুটোই সঠিক তাদের কাছে। জয়নাল মানুষ মারে, তাদেরকে মারে যাদের উপর জাভেদের ক্ষোভ রয়েছে। কারণ তারা শোষক শ্রেণী, যার বিরুদ্ধে জাভেদের আক্রোশযাত্রা। কিন্তু দুই ভাই চাইত অপরকে নিজের নীতিতে আনতে। দুজনের উদ্দেশ্য এক, রাস্তা আলাদা।
জাভেদ চেয়েছিলেন জয়নাল কমিউনিস্ট করুক, জয়নালের ধারণা ছিল ওসব আন্দোলনে কিছু হবে না। যে বেলাইনে হাঁটবে প্রথমত তার দুপা, পরে মাথাটা কেটে নিলেই ঝামেলা খতম। এই দ্বন্দ্বে দুজন কোনোদিন কাছাকাছি আসতে পারেনি। অথচ উদ্দেশ্য এক বলে তাদের শত্রু একই। বহুবার হুমকি পাবার পরেও জাভেদ রাস্তা ছাড়লেন না। গণতন্ত্রের প্রতি তার ঘেন্না ফুরোবার নয়। গরিব তখনও না খেয়ে ফুটপাতের এক কোণে নোংরা চাদরের নিচে জড়স্র হয়ে রাত কাটায়। কৃষক শ্রমিক তখনও শ্রমের মূল্য পেয়ে ওঠেনি। জাভেদ কেন রাস্তা ছাড়বেন? জয়কে তুলে নেবার আশঙ্কা কতবার দেখা দিয়েছে, কিন্তু জয়নাল আমিরের জন্য সম্ভব হচ্ছিল না। তবে গণতন্ত্রের পূজারীরা এভাবে বেশিদিন চলতে দেবে কেন? যখন স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের রাজ কায়েম হল, তখন বাংলাদেশের গণতন্ত্রের দুই প্রধান দল আওয়ামী ও জাতীয়তাবাদী দল অল্পদিনের জন্য হলেও একজোট হয়েছিল। এছাড়া দুদলী যখন গণতান্ত্রিক, তখন গণতন্ত্রের বিরোধীরা যে কোনো সময়েই তাদের দুজনেরই শত্রু। কেননা কমিউনিজম সমাজতান্ত্রিক গণতন্ত্র মানে। 1994 এর এক রাতে কয়েকদিন পর জাভেদ আমিরের রাজধানী থেকে ঢাকা ফেরায় দুই দলের সম্মিলিত হামলার মোক্ষম দিন হয়েছিল। কমিউনিস্ট পার্টির যে আওয়ামী বিদ্বেষের রোগ, তা ছড়িয়ে পড়িয়েছিল। তারা ক্রমান্বয়ে এক এক কর্মসূচি দেখিয়েছে আওয়ামীর বিরুদ্ধে। তাহলে আর ছাড়াছাড়ি কেন? দুই দলের মিলিত বিদ্বেষ ও হামলায় আমির পরিবার নিঃশেষ হল এক অবরুদ্ধ নিশীথে। জানা নেই সমাজতন্ত্রের অসুবিধা ও সুবিধার অনুপাত কত। কিন্তু জাভেদ আমির একটি এমন সমাজের জন্য লড়াই করেছেন, যা হয়তো সকল কমরেডি স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবায়ন অসম্ভব প্রায়। অপকারিতাগুলো প্রকট হয়, উপকারিতা তলিয়ে যায়। তবু জাভেদ আমির এক জীবন সাম্যবাদের পেছনে দিলেন। যেই তত্ত্বে শ্রেণীগোত্র, শ্রমিক মালিক নির্বিশেষে সবাই সমান। মুস্তাকিন একটু হাসে, কখনও ভাবিসনি এমন করে না? জয় কিছুক্ষণ আনমনে হাত দিয়ে ঠ্যাঙের উপর ঢোল বাজালো, তারপর ঠোঁট কামড়ে হেসে বলল, অত ভাবাভাবি ভালো না রে পাগলা। ভাবলে ক্যালরি অপচয় হয়। অপচকারী শয়তানের ভাই। কিন্তু আমি একজন ভালো লোক। ঠিকই তো। খুব সহজে আপাত দুর্বল যাকে তাকে শত্রু বানিয়ে নিয়ে তাদের ধ্বংসের পেছনে লেগে যাওয়াটা অনেক সহজ এত ভাবাভাবির চেয়ে। তুই আসলেই একজন সচেতন নাগরিক। জয় দুপাশে দুই হাত প্রসারিত করে প্রশংসা নেবার ভঙ্গিতে মাথা নোয়ায়। এরপর চুপ সব। অন্তু কপালে আঙুল চেপে বসেছিল। তার আবারও মনে হল, এই জীবনে জানা ও অভিজ্ঞতার শেষ নেই। রূপকথা আজগর একদিন অমূল্য একখানা কথা তাকে বলেছিল। দিন যত যাচ্ছে অন্তুর মনে হচ্ছে সে এক অমীমাংসিত প্যারাডক্সে কয়েদ হয়ে যাচ্ছে, যেখানে শুরু বা শেষ নেই। এখানে শেষ থেকে শুরু হয় এবং সেই শুরু থেকে আবার শেষের দিকে ধাবিত এক প্রবাহে ভেসে যেতে হয়। কেন এখানে কোনো সিদ্ধান্তে স্থির থাকা যায় না, ভাঙন ধরে যায়? কেন যাই করতে মন স্থির করা যায়, তাই কোনো এক পর্যায়ে অসমাচীন মনে হয়? অন্তু ভাবতে লেগে যায়। মুরসালিন জীবনের এ পর্যায়ে বোধহয় বড় ক্লান্ত হয়ে পড়েছিল। নিজের শরীরের ব্যথার চেয়ে বড়ঘরে লাশের মতো পড়ে থাকা ছোট ছোট দেহের কাতর আর্তনাদ তার বিদ্রোহ ও জেদকে পরিশ্রান্ত করে তুলেছিল। তারা যখন ডেকে ওঠে মুরসালিন ভাই বলে, মুরসালিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ওদের জন্য মুরসালিন কি করতে পেরেছে? ওদের নিস্তেজ অসুস্থ, ক্ষুধার্ত, পিপাসার্ত শরীরগুলো মৃত্যুর প্রহর গুনছে। আর সেই প্রহর খুব কাছে। মুরসালিন আন্দাজ করল হামজা এখনও ফেরেনি। ফেরার পর ঘটনাচক্র পাল্টি খাবে, সবকিছুতে একটা ধাক্কা লাগবে, সেই ধাক্কার প্রস্তুতিই চলছে যেন চারদিকে। হামজা বুঝবে মুরসালিনকে দিয়ে তার স্বার্থ হাসিল হবে না। সব বিগড়ে গেছে, সাথে মুরসালিন অটল। এবং মুরসালিনের দিনের শেষ সেখানেই। সেই প্রেক্ষিতেই মুরসালিন এই দিন প্রথমবারের মতন জয়কে কাতর কণ্ঠে বলেছিল, শোন জয়, তোরা যে ভয় পাস এরা বড় হয়ে জঙ্গি সন্ত্রাস, তোদের বিরোধী হয়ে উঠবে, মাদ্রাসাগুলো এসব তৈরির কারিগর, তোদের কথাই রইল। ওদেরকে ওদের বাড়ি পৌঁছে দে। ওরা আর মাদ্রাসায় যাবে না। আমাকে একটা কাগজ আর কলম দে, আনসারি চাচার কাছে চিঠি লিখে দিই, মাদ্রাসার স্থগিত কার্যক্রম বন্ধ করে দেয়া হোক। জয় উঠে দাঁড়ায়। অন্তু ছটফট করে উঠল, সে কিছু বলতে চায় এই মুহূর্তে। যা বলাটা অনিবার্য দরকার। তার আগেই মুরসালিনকে এমন সিদ্ধান্ত নিতে দেয়া যাবে না। কিন্তু জয় বেরিয়ে আসার জন্য পা বাড়ালে মুরসালিন ডেকে বলে, 2 টুকরো কাগজ আর কলম দে আমাকে। শেষমেশ একটু আঁকিবুকি করি। অন্তু জয়কে সেদিন মদ খেতে দিল চুপচাপ। সে খুব ভাবল। জয়কে দেখল, ওই জটিল চেহারায় অনুশোচনা আছে কিনা ঠিক বোঝা যায় না। কিছু ঝাল পকোড়া, কাঁচা আদা মচমচ করে চিবিয়ে খাচ্ছে।
আরাম করে বসে মনোযোগ সহকারে ড্রিঙ্ক তৈরি করছে, যেন সে সেই মদের তরলে ডুবতে চায়, কিছু খুঁজতে চায়। এক বোতল রাম খুলে কয়েক ঢোক ঢকঢক করে গিল। আবার কি মনে করে একটা ড্রিঙ্ক বানাতে বসল। এক শট রাম লিকুইড, বিট লবণ, চিনি, সোডা ওয়াটার, লেবুর রস, আইস কিউব। তার চোখে মুখে চিন্তার ভাব নেই। অন্তু হিসেব কষে, জয় বারবার বলে তার জীবনে অভিজ্ঞতা বেশি। অন্তু টের পায় আসলেই অতিরিক্ত বেশি। সেক্ষেত্রে আজ আর চমকায় না, থমকায় না, চিন্তাভাবনা ও পথ বদলায় না, এবং যেন সে জানে কি হবে, কি হচ্ছে, কি হতে পারে সব জেনে সে সেদিকে বড় আরাম করে এক কদম দুকদম করে এগিয়ে যাচ্ছে। প্রেমপূর্ণতা সেটা জয়ের ক্ষেত্রে। জয় তার প্রেমকে আলিঙ্গন করতে এগোচ্ছে। পরদিন দুপুরে কামরুলকে মারার দায়ে এমপির কাছে অন্তুকে ধরিয়ে দেবার প্রসঙ্গ উঠলে জয় বলেছিল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? অন্তু জিজ্ঞেস করেও জবাব পায়নি। এর আগে অন্তুকে কারো হাতে তুলে দেবার প্রশ্নে জয় আমিরকার প্রাণ নিয়েছে। গোসল শেষে বের হলেও অন্তু একবার জিজ্ঞেস করেছিল, জয় গ্রাহ্যই করেনি। অন্তু বসল বিছানার উপর। সেদিকে একবার দুবার তাকায় জয়, নজর সরিয়ে শার্টের বোতাম লাগাতে লাগতে আয়নায় নিজেকে দেখে স্মিত হেসে মাথা নাড়ে। ডোন্ট লিসেন টু ইয়োর হার্ট, মাই বয়, কজ ইটস অন ইয়োর লেফট সাইড, and the left side is the direction of destroying anything, everything. Then you have to fucked up and get turnover on your way. সেদিন চারদিকের এত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কর্মসূচি ফেলে সে অন্তুকে নিয়ে রওনা হল ঘোড়াহাটের দিকে। এমপির সাথে দেখা করা ফরজ ছিল। কারাগারে যাবার ছিল। শরীর ও মনের ভেতরটায় কিয়ামতের তাণ্ডব অগ্রাহ্য করে অন্তুর হাতটা ধরে বাসে চেপে বসল বাসের হাট থেকে ঘোড়ারহাটের উদ্দেশ্যে। বাসের ভেতরে এক মহিলা, বয়স ৪৫-এর ওপারে, কিন্তু সাজসজ্জায় কিশোরী হবার প্রয়াস। এটা খারাপ না, কিন্তু জয়ের গা চুলকানি আছে এসবে। তার উপর মহিলাটি বিশাল এক পর্বতের অত বড় ব্যাগ দেখিয়ে জয়কে বলল, ভাইজা, এটা একটু উপরে তুলে দেবেন প্লিজ। জয় দুপাশে মাথা নাড়ে, না খালা। প্রশ্নই ওঠে না। মহিলা চিকন সুরে চিটমিট করে উঠল, মানে? খালা মানে কি? খালা মানে হল সম্বন্ধীর চেংড়ি। হোয়াট ননসেন্স! আমি খালা? খালা মনে হয় আমাকে? জয় একটু নিচু স্বরে চিবিয়ে বলে, না, তোর মতন দামডা মহিলাকে খালা মনে হবে এত ভালো না আমার রুচি। মহিলা কথা ভুলে গেল, সম্বন্ধীর কি? খালা? বেয়াদব লোক, অসভ্য জানোয়ার। এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কত বড় সাহস! এসব জঙ্গল থেকে উঠে আসে রাবিশ। কন্ট্রাক্টর ফুল অ্যাকশন মুডে এসে দাঁড়াল। জয় শুধু সেদিকে তাকিয়ে দাঁত বের করে হি হি করে হাসল একবার। কন্ট্রাক্টর পরিমড়ি করে সালাম ঠুকে আবার চলে যায়। মহিলাকে সবিনয়ে বলল, যাই হোক, আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি, তাই আপনাকে প্রাণপ্রিয় বাংলা ভাষায় বলতে পারলাম না যে এই শালি, খাসি শালি নাম বাস থেকে। নয়তো আধ মনে ওজন বিশিষ্ট কোমডের উপর দুম করে এক লাথি মারব, জানালা ভেঙে বাসের বাইরে গিয়ে পড়বি। যান নিজের সিটে যাই যে বসেন। ব্যাগটার উপর এখন আমি পা রাখব। জয় ব্যাগটা বাসে মেঝেতে পায়ের কাছে এগিয়ে নিয়ে পাদানি বানিয়ে আরাম করে বসে। অন্তু লজ্জায় কুকড়ে উঠল। এত অসভ্য জঙ্গলি একটা লোকের সাথে সে যাচ্ছে, ইচ্ছে করল বাস থেকে নেমে যেতে। মুখে দুহাত চেপে বসে রইল। মহিলা কাচুমাচু হয়ে নিজের সিটে বসে। অন্তু বলে, এত জাহিল কেন আপনি? নারীকে ইজ্জত দিতে কোথায় ব্যথা পান? খুব বিজ্ঞের মতো বোঝালো অন্তুকে, ব্যথা না, ঘরওয়ালি। এটা একটা চিন্তা। কেউ একজন বলেছিল, যদি সবাইকে ইজ্জত দেই তো বেইজ্জত করব কার? বিশ্বাসটা কিন্তু আসলে ভাবার মতো, ঠিক না? অন্তু কপালে একটা চামড় মারে। জয় সাবধান করল, নিজে চাপড়ে কপাল ফাটিয়ে আমার দোষ দেবে। সরল পাইছ তো, লুটে খাচ্ছ। নট ফেয়ার। ঘোড়াহাটের গ্রাম্য ঐতিহ্যের রূপ বদলেছে। আমির নিবাস এ অঞ্চলে ভৌতিক বাড়ির লোককাহিনীতে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হামলা হওয়া বাড়ি ওটা। এছাড়া এ বাড়িতে জলিল আমিরের মাথা কাটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, জাভেদ আমিরকে দেখেছে লোকে। সরকার দ্বারা বাজেয়াপ্ত হওয়া বাড়িটা 2010-এ জয় হাইকোর্টে রিট করে কত কি করে তা ফেরত এনেছিল। কিন্তু কখনোই তাকে এ বাড়িতে আসতে দেখা যায় না তেমন। ফটকের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ কি যেন দেখল জয়। লোহার ফটকে মরিচা ধরে খসে পড়ছে। বাড়িটা হান্টিং হাউজের খেতাব না পেলে এটুকু অক্ষত থাকত না নিশ্চিত। ভৌতিক অতীতের গল্প প্রচলিত থাকায় লোকে আশপাশে আসে না। কিন্তু চোরের কাছে ভূত কাবু।
রাত পেরোলেই বাগানের দামি দামি গাছ উধাও হওয়া ঠেকাতে জাভেদ আমির ও জলিল আমিরের মাথাকাটা ভূত পারেনি। অন্তু অবাক হয়ে দেখে আমির নিবাসের সীমানার মাঝে দাঁড়িয়ে থাকা চিলেকোঠা বিশিষ্ট দোতলা বাড়িটিকে। চারধারে বিশাল প্রাচীর লতানো উদ্ভিদ ও শেওলায় ঢাকা পড়েছে। প্রাচীর ঘেরা সীমানার পরিমাণ বিঘাখানেকের কম হবে না। অন্তুর মনে হল পরিত্যক্ত প্রাসাদ বটে। বিশাল এক বহরে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে বিস্তৃত এক পতিত ভূমির মাঝখানে। উত্তর দিকে প্রাচীর ঘেঁষে শান বাঁধানো মৃত পুকুর। পাকা পাতা, শেওলা ও নোংরায় জল আরকাতরার মতো দেখা যায়। বাড়িটা জলিল আমিরের অভিজাত রুচিবোধের পরিচয় বহন করছে এখনও। আমির নিবাস জানান দেয়া ঐতিহ্যের মাঝেও আধুনিকতাকে ঠেসে ঠেসে ভরে রাখা যায়। ফটকে চাপ দিতেই মরিচা ধরা ধাতব আওয়াজ উঠল। আলগোছে অন্তুর হাতখানা চেপে ধরে বলে, ঘরওয়ালি, আপনার পছন্দ হয়েছে শ্বশুরবাড়ি? অন্তু পুরনো দ্বিতল বাড়িটির দিকে দৃষ্টি রেখেই জিজ্ঞেস করে, আপনাদের পারিবারিক পেশা কি ছিল? হাসে অন্তুর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমার পারিবারিক ব্যবসা যেহেতু ইল্লিগাল কিছুই হবে। এই যেমন ধরো মুরগির দুধ, পাঠার ডিম, মাছের লেগ পিসের স্মাগলিং, এরকম টাইপের অনৈতিক ব্যবসা ছিল। অন্তু কটমট করে তাকিয়েও হেসে ফেলল অনিয়ন্ত্রিতভাবে। তা দেখে নাক কুচকায়, বাড়ির আশপাশে নজর ঘুরিয়ে দেখতে দেখতে বলে, মশলা, কয়লা, পেট্রোলিয়াম টাইপ কাঁচামালের ব্যবসা ছিল। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেল। এক মুহূর্তের জন্য তার মস্তিষ্কে একটা অয়াচিত বাচ্চা বাচ্চা খেয়াল এলো, ঘটনাক্রমে সে ঐতিহ্যবাহী বিশাল এক ব্যবসায়ী, বনেদি বাড়ির বউ হয়ে গেছে। মানব মস্তিষ্ক এমনই জটিল। হুটহাট পরিস্থিতি ভুলে সুখের চিন্তায় মত্ত হতে তার পরিস্থিতির কাছে অনুমতির দরকার পড়ে না। বাড়ির সীমানা পা ফেলার পর জয়ের শরীরটা আচমকা ঝাঁকুনি খেয়ে উঠল সামান্য। অন্তু তা টের পায়। আর চোখে একবার দেখে কেউ তাকে ডেকে বলে, আমির জীবন্ত পাথর। সে পাথর, তবে জীবন যেহেতু আছে তাই আজও সে শিউরে ওঠে ভূতকালের ঘটনাগত আতঙ্কে। অন্তুকে নিয়ে ভেতরে এগিয়ে যায় জয়। দু চারজন ওদেরকে পেছন থেকে ঘুরে দেখে যায়। কৌতূহল ও সমীহে ভরপুর তাদের চেহারা। এই আমিরদের নুন খেয়ে তাদের দিন চলেছে, আজ আমিরেরা ঘোড়াহাটের অতিথি। জয়কে সবাই একনজর দেখতে দাঁড়িয়ে থাকে টাকফাটা রোদে। জয় পেছন ফেরে না, সোজা গিয়ে প্রবেশ দরজায় দাঁড়ায়। শালকাঠের দরজার হুটকোখানা ভারী লোহার। তার সাথে কত পুরনো এক জং ধরা তালা ঝুলছে। মাকসার জাল ও নোংরায় হাঁচি উঠে এলো। অন্তু দরজাটা দেখে। তার উচ্চতার 3 গুণ কমপক্ষে। কালো হয়ে উঠেছে রংটা। চাবি ঢুকতে চাইছিল না। অন্তু খেয়াল করে শুধু তালার ঝং দায়ী নয় এর জন্য, বরং জয়ের হাত ঘেমেছে, হাতের মৃদু কাঁপুনি বোধও চোখে ধরা পড়ল। চাবি ভেতরে ঘুরলেও তালা আটকে রইল। অন্তুকে নিজের পেছনে সরিয়ে হাই বুট দিয়ে দুমদুম করে লাথি মারল তালার উপর। ছিটকে খুলে এলো তালা। জয় দরজা ঠেলে না। দরজা ঠেললেই চোখের সামনে বিছিয়ে যাবে সদরঘর। সেখানে আছে জলিল আমিরের আরাম কেদারাখানা। শেষবার জয় যখন এই সদরঘর দেখেছে, সেই আরাম কেদারার পায়ের কাছে দাদুভাইয়ের মাথাকাটা লাশটা পড়েছিল। জয়নাল আমির হুডমুড়িয়ে বেরিয়ে গেছিলেন তাকে কোলে নিয়ে। জয়ের ভয় হয় ওই সদর দরজা খুলতেই এক্ষুনি সে দেখতে পাবে দাদুর মাথাকাটা দেহটা পড়ে আছে মেঝের উপর, একদলা রক্ত জমাট বেঁধে আছে মেঝের উপর। জয় বিস্ময়ে হতবাক হয়ে ওঠে। সে নিজেকে জানিয়েছে সে সব ভুলে গেছে। তার কিচ্ছু মনে নেই। সে তার মা, বাবা, দাদু কারো চেহারা মনে করতে পারে না। জয়ের চেতনা ফেরে দরজার ক্যাচক্যাচ আওয়াজে। অন্তু দরজা খুলে জয়কে বলে, অসুস্থ লাগছে? জয় হাসে, না, একদম ফিট আছি। সে বলতে পারে না সে তার নিজ ঠিকানা আজ 21টা বছর পর পা রেখেছে। সেই রাতের পর আর কখনো জয় আমির নিবাসে পা রাখেনি। 16 বছর পর 2010 এ সরকারের কাছ থেকে নৈতিক অনৈতিকতাকে এক করে সে বাজেয়াপ্ত এই সম্পত্তি উদ্ধার করেছিল। তার এই নিজ ঠিকানায় একবার ভাঙাচোরা দেহটা নিয়ে উপস্থিত হবার জন্য সে ব্যাকুল হয়েছে, কিন্তু আসার জন্য মানাতে পারেনি নিজেকে। অন্তুকে সঙ্গে নিয়ে নিজ ঠিকানায় পা রাখবার লোভে সে বারবার অন্তুকে নিয়ে আসতে চেয়েছে এখানে। অন্তুটা একমাত্র তার নিজের। আর কেউ ছিল না কখনো তার হাতের কাছে, যাকে নিজের বলা যায়, যাকে নিয়ে নিজেদের পরিচয়ের কাছে ফেরা যায়।